আজকে আমার ডান পাশে বসা সম্মানিত রাজা বাবুকে অনুরোধ করব একটু আমাদের সাংবাদিক বন্ধুদের অবগতির জন্য জানাতে যে আমাদের পার্শ্ববর্তী দেশে বন্ধু প্রতিম দেশ ভারত আছে, নেপাল আছে, পাকিস্তানে তারা কিভাবে কোটার ব্যাপারটা তারা সেখানে কোটা সেখানে আছে, এই জিনিসটা যদি একটু আমাদের আলোকপাত করা হয় আমি একটু অনুরোধ করছি আপনার। ধন্যবাদ গৌতমজান মহোদয়কে, সবাইকে পাশে বসা শ্রদ্ধা শুভেচ্ছা এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ এই সুযোগটা পাওয়ার জন্য। তো প্রথমে পরিষ্কার করে দিই, আমি চাকমা সার্কেল চিফ হিসেবে বলতে আসিনি। আমি বাংলাদেশের একজন নাগরিক, পার্বত্য চট্টগ্রামের একজন বাসিন্দা এবং চাকমা সম্প্রদায়ভুক্ত জাতিসত্তার সদস্য হিসেবে বলছি। আমি পার্শ্ববর্তী দেশের যে বিভিন্ন কোটা সংক্রান্ত বিধানাবলী আছে তার একটা আমি তুলনা দিতে চাই, এই কারণে যে বাংলাদেশ কেবল কিন্তু যে স্বল্প জনসংখ্যার জাতিসত্তাদের জন্য কোটা দিচ্ছে তা নয়। গৌতম বাবু একটু আগে সুস্পষ্টভাবে বলে গেছেন এবং আমি আপনাদেরকে সংখ্যা দেব, আইনের উদ্ধৃতি দেব। আমার একটি 82 পৃষ্ঠার প্রতিবেদন আছে, পাবলিক, এটা কোনো লুকোচুরি না। আপনারা আমাকে ইমেল করলে আমি সফট কপি আপনাদেরকে দিয়ে দেব। এটা 82 পৃষ্ঠার সঙ্গে আরো আইনগুলোর বিধান আছে ভারতের, নেপালের, বাংলাদেশের, সেগুলো সহ 150 পৃষ্ঠা। এটা সফট কপি আপনারা নিতে পারেন, আমাকে ইমেল দিতে হবে, আমার অফিসে আমি যে কোনো মুহূর্তে পাঠিয়ে দেবো। ওগুলোর কিছু এখানে শেয়ার করবো। এটা আমি একটা বছর আড়াইয়েক আগে আমি ঢাকাতে একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে আমি উপস্থাপনা করেছিলাম। আমাদের বর্তমান মাননীয় মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উনি উপস্থিত ছিলেন। তখন আমাদের সম্ভবত সচিবও ছিলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের কাছ থেকে সম্ভবত ক্যাবিনেট সচিব ছিলেন এবং সরকারি কর্ম কমিশনের সচিবও ছিলেন। তাদের সামনে উপস্থাপন করেছিলাম। বিষয়টি ছিল যে কিভাবে তৎকালীন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে এটাকে যথাযথভাবে কিভাবে করা হয়। এবং তার আগে একটু করে আমি সংবিধানে যেতে চাচ্ছি যে আপনারা জানেন, তবুও স্মরণ করে দিচ্ছে, বিশেষ করে আমরা দুটি সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের মামলার মাধ্যমে যে আমরা 72-এর সংবিধানে অন্তত মূল চিত্রতে ফিরে গেছি। এখন আমাদের 10 নম্বর অনুচ্ছেদে কিন্তু আমাদের সমাজতন্ত্র ও শোষণ মুক্তি এইটা চলে এসছে আবারও সেই বঙ্গবন্ধু 72-এর সংবিধানে। আমরা 14 অনুচ্ছেদে জনগণের অনগ্রসর অংশ সমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা, এটাও ফিরে এসছে। 23 কতে বর্তমান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে 2011-তে সংশোধনী হয়ে 23 অনুচ্ছেদের মাধ্যমে তাদেরকে বলা হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়, উপজাতি ইত্যাদি। যদিও বা এই শব্দগুলো আমাদের পছন্দনীয় না, আমি স্বল্প জনসংখ্যার জাতিসত্তা শব্দটা বলতে বেশি পছন্দ করি এবং পার্বত্য চট্টগ্রামের বেলায় পাহাড়ি শব্দটা বলতে বেশি পছন্দ করি। তো এই জনগোষ্ঠী, এই জাতিসত্তা শব্দটা আছে, এই জাতিসত্তা সমূহের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশ এটা রাষ্ট্রের অন্যতম কর্তব্য হিসেবে 23 অনুচ্ছেদে চলে এসছে। 27 অনুচ্ছেদ 72-এ ছিল, এখনো আছে, আইনের দৃষ্টিতে সমতা। 28(4)-এ আছে নাগরিকদের অনগ্রসর অংশের ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। 29(3) অনুচ্ছেদে আছে অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করে। এখন যে আইনটি আপনার 26শে সেপ্টেম্বর 2019-এ প্রণীত হয়, এটা সরকারি চাকরি আইন 2018 সনের 57 নং আইন। আমি আশা করব আজকে আমাদের উপস্থিত আমার প্রাক্তন স্যার শ্রদ্ধেয়
মহসানুল চৌধুরী মহোদয় উনি কেন অনগ্রসর এই বিষয়টা উনি বলবেন। বিশেষ করে একজন আমাদের সম্ভবত প্রাক্তন আমাদের মন্ত্রিপরিষদ সচিব বললেন যে আর অনগ্রসর নেই। এই যে অনগ্রসর নেই কিসের ভিত্তিতে, ডাটা কোথায়, কত শতাংশ, তাদের কত শতাংশ শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, খাদ্য নিরাপত্তা, ভূমি, এগুলো কোথায়? পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে অনগ্রসরের একটি সংজ্ঞা দিয়েছে 2008-এ। এই সব জিনিসগুলো ওখানে লেখা আছে। বাজার দূরত্ব কত, ভূমি কতখানি, বিদ্যুৎ কোথায়, পানীয় জল কোথায়, চাকরি কোথায়, খাদ্য নিরাপত্তা কোথায়, এগুলো আবুল বারকাত মহোদয়ের, ডক্টর আবুল বারকাত আমাদের বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রধান সভাপতি, ওনার ডক্টর সাদেকা হালিম ডিন সমাজ কল্যাণ, তাদের অনেক কিছু সমীক্ষা রয়েছে। স্যার এগুলো আমি আশা করি বলবেন। তো আমি এগুলো বলে এখন যেতে চাচ্ছি, আমি এখন প্রথমত যে গৌতম জান মহোদয় বলেছেন যে তখনও যতখানি যে 5% ছিল তথাপিও অনেক সময় খালি গেছে উনি বলেছেন। এবং আমি আমার গবেষণায়, আমার পূর্বে যারা গবেষণা করেছিলেন তার মধ্যে খুবই সুপরিচিত প্রখ্যাত দুইজন গবেষক, প্রফেসর রুবায়েত ফেরদৌস এবং শেখ শফিউল ইসলাম, আরও আছেন বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির, যারা গবেষণা করেছে। তো 24তম থেকে 23তম, এবার কি 42তম নাকি আমি ভুলে যাই, 41, 24 থেকে 23তম বিসিএস এ তারা দেখিয়েছেন এই 10 প্রায় বছরে গড়পড়তা ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য যতগুলো আসন ছিল, এগুলো 5%, যে 5% আসন নিলে 10টা হতে পারে, একটাও হতে পারে 100টা, তার গড়পড়তা 13.21% মাত্র পূরণ হয়েছে ওই 5%। তার মানে আপনার কি বলে 86.79% পূরণ হয় নাই গড়। তারপর আপনি যদি বছর অনুসারে দেখেন, একেবারে কমে চলে গেছিল 26তম বিসিএসে, পদ ছিল 53টি ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য, পূরণকৃত হয়েছে 2টি, 51টি পাই না, আউট অফ 53। তারপরে সবচেয়ে বেশি যেখানে পেলাম 24%, এটার জন্য হয়তো আমাদের যারা সরকারি কর্মকমিশনে ভালো নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমাদের সালাম জানাতে হয়, কৃতজ্ঞতা জানাতে হয়। প্রয়াত আমাদের ডক্টর আবু সাদাত যিনি পিএসসি চেয়ারম্যান ছিলেন, আচ্ছা সবচেয়ে বেশি ছিল, আমি ফটো দিচ্ছি, এগুলো আপনারা পাবেন, আপনারা খুঁটিয়ে দেখতে পারেন এরা কোথেকে আমি দিচ্ছি। এই যে প্রফেসর ফেরদৌস আর প্রফেসর ইসলামের, তারা বলছে 32তমতে 24.23%, 392টি আসন ছিল, 95টি পুনর্কৃত হয়েছে, দ্যাট ইজ প্রবাবলি দ্য হাইয়েস্ট। আর 2008-এ 17টা হয়ে সবচাইতে হাইয়েস্ট। তারপরে উনি আমাকে একবার ব্যক্তিগতভাবে টেলিফোনে বলেছিলেন, জানেন কেন আপনারা পান না? আপনাদের জন্য 5%। আপনারা জানেন 20টা হলে একটা পাই, ফরেন মিনিস্ট্রি 20-এর কাছাকাছি, যে 18 হলে আগামী বছর পুড়িয়ে দেবে। নেপালে আছে, ভারতে আছে, সেটা আগামী বছর আপনাদের 10টা থাকে, 5% তো অর্ধেক, তাহলে 2 বছর একটা পাবেন। কিন্তু এটা কেবল মন্ত্রীর অনুমোদন ছাড়া এটাকে রিজার্ভ করা যাবে না। সেজন্য আমরা এটা নিয়েও চিন্তিত, যেটা একটি স্পষ্টীকরণে এসছে নাকি আইনটিতে এসছে, যে 3য় 4র্থ শ্রেণী, কিন্তু এটা যদি তাদের জন্য যোগ্য প্রার্থী পাওয়া না যায় সেটা সাধারণ করা হবে। কিন্তু যোগ্য প্রার্থী পাওয়া না যায় মানেটা কি? যোগ্যতা কেমনে বিচার করছেন? ভারতে বলছে যে একই দিনই পরীক্ষাও নেওয়া যাবে না, কোটা আর নন কোটা, গ্রেস মার্ক দিতে হবে, পরীক্ষাতে রিল্যাক্সেশন দিতে হবে। ঠিক যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তির সময় কি একটু রিল্যাক্সেশন থাকে না? আর রিল্যাক্সেশনটা না থাকলে তাহলে কি আর আপনার অনগ্রসর অংশের জন্য আপনার বিশেষ বিধানের কি? তাহলে ঠিক আছে, আমার ঠেকার ছেলে, আমার খাঞ্চির মেয়ে, তাহলে সে গুলশান বনের ছেলে মেয়েদের সঙ্গে কম্পিট করে বিসিএসে করবে? এটা কি হয়? ভারতে তো হচ্ছে না, নেপালে তো হচ্ছে না, বন্ধ, পাকিস্তানে পর্যন্ত আমি বলছি। আচ্ছা, সেটা আমি জাস্ট দেখাচ্ছি, এগুলো আপনারা পাবেন, এগুলো সব ডাটাগুলো আছে। তার যে এমসিকিউ পরীক্ষা হয় সেখানেও কত পার্সেন্ট গড়পড়তা টিকে, গড়পড়তা 10% টিকে,
ভাইভাতে কি ধরনের হয় এগুলোর বিষয়ে আমি সুদীপ্ত আমাদের এই কাগজগুলো যদি থাকে একটু শেয়ার করা যাবে আমাদের সাংবাদিক বন্ধুদের? এখনো আসেনি। আচ্ছা, এগুলো পুরোটাই একটু দিয়ে দেবেন, তারা বাসায় গিয়ে দেখতে পাবে। তো আমি এটা সংবিধানের কথা একটু করে আমি নেপালের সংবিধানের কথা বলছি, আমি বিস্তারিততে যাব না। সেখানে যে বিধানগুলো আছে সেগুলোর মধ্যে সেটা যেটা আছে তাদের পূর্ণাংশ যেটা হয় আমি বললাম 10 হলে অর্ধেক, সেটা আগামী বছর সেটা পাস হয়ে যাবে, না হলে অন্য একটা রিজার্ভেশন কোটাতে যাবে, সেটা সাধারণের কাছে যাবে না। আর সংরক্ষিত যে আসনগুলো আছে সেগুলো খুব কঠোর পদ্ধতি আছে যেটাকে জেনারেল করা যাবে, ডিরিজার্ভ করা যাবে না। সেটা মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধা, সেটা ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ক্ষুদ্র নিগোষ্ঠী, সেটা প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী, নারী হলে নারী। নারীর আসন আপনি পুরুষকে দিতে পারবেন না, প্রতিবন্ধীর আসন অন্য মানুষকে দিতে পারবেন না, ক্ষুদ্র নিগোষ্ঠীর আসনও আপনি অন্যজনকে বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড়া সেটা করা উচিত। নেপালে সেটা রয়ে গেছে, এটা আপনারা পাবেন। তারপরে আমি নেপালেরটা হিসাব দেখাচ্ছি, ভারতেরটা বোধহয় আমাদের সহযোগিতে বলা হয়েছে কত পার্সেন্ট জেনারেল এবং কত পার্সেন্ট কোটা। বাংলাদেশের চাইতে অনেক বেশি শতাংশ কিন্তু কোটা, পাকিস্তানিও নেপালে। আমি নেপালেরটা শুধু বলছি, মেরিট হচ্ছে 55%, নারী 15%, আদিবাসী জনজাতি 12%, মাঝেসি 9%, দলিত 4.05%, প্রতিবন্ধী 2.25%, ব্যাকওয়ার্ড এরিয়া তাদের কিছু অঞ্চল আছে। সেই হিসেবে তো আমরাও যদি বলতাম যে শুধু ক্ষুদ্র কেন ভাই, আমাদেরকে একটু ব্যাকওয়ার্ড এরিয়া কিছু একটা বলেন আগে। কেন উপজাতীয় অধ্যুষিত অঞ্চল কি নাই? অনগ্রসর উপজাতীয় অধ্যুষিত অঞ্চল 97 পার্বত্য চুক্তিতে আছে, আঞ্চলিক পরিষদ আইনে আছে, জেলা পরিষদ আইনে আছে। তো সেটা দিয়েও তার সরকার যদি চান, এবং আমরা জননেত্রী মাননীয় শেখ হাসিনার প্রতি আমাদের অগাধ ভালোবাসা শ্রদ্ধা আছে, আমরা আস্থা রাখতে চাই যিনি আমাদের সুবিচার দেবেন। তো আমরা এখন আমি এই প্রফেসর লম্বা হলে বলবেন, আর আমি বেশি লম্বা হলে বেটে করবো। ওই যে প্রফেসর ইসলাম আর ফেরদৌসী তারা যেটা বলছেন, তাদের যেটা গবেষণা থেকে তারা পেয়েছেন 24 থেকে 33তম, তারা বলছে যে সরকারি কর্ম কমিশনের নিযুক্তিতে আদিবাসীদের বহির্ভূত করা ও অপর্যাপ্তভাবে অন্তর্ভুক্তির কারণগুলোর মধ্যে বলছে প্রাথমিক পরীক্ষাতে 10% আদিবাসী পরীক্ষার্থী সফল হয় মাত্র, তারপরে যাবে তারা ভাইভাতে, তারপরে আছে পুলিশ ক্লিয়ারেন্স এবং স্বাস্থ্য ইত্যাদি। সেখানে বৈষম্য কিন্তু ছিল বলে তারা বলছেন, এবং আমার গবেষণাতে আমি পেয়েছি বৈষম্যমূলক আচরণ আছে, সকলের না, কিন্তু কিছু থাকলো যেটার জন্য মন্দ প্রভাব হয়। আদিবাসীদের জন্য বরাদ্দকৃত আসনের কেবল 15% যে বললাম পূরণ করা হয়। তারপরে মোট আসনে 20টার চাইতে যদি কম হয়, সেটা আদিবাসীরা সম্পূর্ণভাবে বহির্ভূত থাকে তারা বললেন। তারপরে আনুমানিক 40টি আদিবাসী জাতিগোষ্ঠী নিযুক্তি থেকে একেবারে বঞ্চিত। এখন 2011 সালে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী আইনটি কমিশনের ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান 2010, এটাকে ইদানিং সংশোধন করা হয়েছে বছর 2 আগে। এখন ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা, স্বল্প জনসংখ্যার জাতিসত্তার সংখ্যা যেটা তফসিলের মধ্যে আছে 50টা হয়ে গেছে। আমরা মনে করি 50-এর বেশি আছে যাদেরকে আমরা আদিবাসী বলছি, কিন্তু এই 50টা অন্তত যাতে বাদ না যায় চাকরি থেকে, তাদের অনুসারে বলছে 40টা। আমার ওখানে এসে তো আর 2-একটা হয়তো বেড়ে গেছে, কিন্তু 30-35টার মধ্যে একটা চাকরিও এখনো পর্যন্ত বিসিএস ক্লাস 1 ক্লাস 2 পায় নাই এরকম জাতি আছে। পার্বত্য চট্টগ্রামের 11টা জাতির মধ্যেও আছে যারা কেউ পান নাই একটাও বিসিএস 1 2। এবং এই মর্মে আমরা কিন্তু খুব শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দেব, এই দাবি জানিয়ে যে আসন্ন যে 2021-এর যে লোকগণনা হবে, সেন্সাস হবে, এখানে যাতে এই 50টি জাতিসত্তা যাতে এক্সক্লুডেড না হয়, বাদ না পড়ে। শুধু তাই নয়, তাদের আর্থসামাজিক অবস্থান কিরকম, তারা আভ্যন্তরীণ উদ্বাস্তু কিনা, তারা শরণার্থী কিনা, তারা জুনিয়া কৃষক কিনা, তাদের সেলফোন আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, স্থানান্তরিত কিনা, তারা মাতৃভাষা কি, এই জিনিসগুলো আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই এই সমীক্ষাতে, এই সার্ভেতে যাতে 21-এ চলে আসে। তারপরে মাত্র 4/1 নারী, তাহলে 4/3 সেটা যথাযথ না বলছেন, আমি একমত। আর উচ্চ চাহিদার ক্যাডারে আদিবাসীরা
বহির্ভূত অথবা অপর্যাপ্তভাবে অন্তর্ভুক্ত আছে তারা বলছে, সেটাও আমি জানি না। ফরেন মিনিস্ট্রি, সিভিল সার্ভিস, যেভাবে দেখা যায় যে একটু হয়তো টিচারের মিডিয়াম আছে। তারপর আপনার এটা আর আমি বললাম না, প্রিলিমিনারি পরীক্ষাতে গড়পড়তা 9.92%, ওই বছরগুলো 24 থেকে 33 BCS এ মাত্র সাকসেসফুল হয়েছে। তারপরে আমি আগেরটা বলেছি আর বলবো না, গড়পড়তা 13.21% এই 10 বছরে তারা যতগুলো আসন তাদের লিস্টে ছিল, মোট 2051টি আসন সংরক্ষিত ছিল এই 10-9 বছরে, তারা পেয়েছে মাত্র 271টি। তাহলে দেখেন 1800টি পোস্ট পূরণ হয় নাই বা পূরণ করা হয় নাই, এবং পূরণ করা যেত। আর আগে 27টার মতো পোস্টে এখানে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিসিএস লাইফ স্টক, বিসিএস কমার্স এডুকেশন, এটা লিস্ট আমি আপনাকে দিচ্ছি, এটা আপনারা পাবেন কোনটাতে তারা পেয়েছে। তারপরে এখানে কি কারণে তারা বিভিন্ন, আমি কিছু মতামত দিয়েছি কেন এই এত স্বল্প কেন নিয়োগ হচ্ছে। আমার মতে এবং অন্যান্য গবেষকদের মতে যেটা পেয়েছি সেটা পরীক্ষায় ন্যূনতম মার্ক পেতে আদিবাসীদের বিফলতা। অনেক কারণ আছে কেন বিফলতা, তাদের জন্য ট্রেনিং নাই, শিক্ষা নেই, ভালো স্কুলে পড়ে নাই, অনেক কিছু কারণ আছে। আর পরীক্ষা মার্ক শিথিলতা নেই। তারপরে আছে যে আদিবাসী প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে শিথিলতার অভাব রয়েছে, যেটা কিন্তু ভারতীয় আর নেপালের স্পষ্ট আইন দ্বারা লেখা আছে যে আপনি রিল্যাক্সেশন দিতে হবে, আপনার কোটা দিতে হবে, এবং এমনকি আপনার পরীক্ষাতে বিসিএসে গেলে বাস ভাড়াটাও দিয়ে দেয় ভারত সরকারের যে মন্ত্রণালয় আছে তফসিলি জাতি ও তফসিলি জনজাতি। তারপরে আলাদা পরীক্ষা দিতে হবে তাদের জন্য, সেটা আদিবাসীদের নিযুক্তদের জন্য বিশেষ প্রশিক্ষণের অভাব। হয়তো আপনি নিযুক্ত দিয়েছেন কিন্তু তারপরে সে যেহেতু গ্রেস দিয়েছেন আর একটু বেশি ট্রেনিং দেন, অন্যদের 3 মাস বেশি করেন, 2 সপ্তাহ বেশি করেন। যে অস্ট্রেলিয়াতে স্কলারশিপ দিচ্ছে তারে 1 মাস একটা এক্সট্রা কোর্স করে দেয় যাতে ইংরেজি শিখতে পারে অনেক সময়। তারপরে এটা তাদের যে বৈষম্য, এটাকে মাথায় রেখে ইন্টারসেকশনালিটি অ্যাপ্রোচ বলছি, সেটা নেই। তারপরে আইনি যে বিধান আছে এখানে কোনো গাইডেন্সই নেই। আশ্চর্য, আমাদের সংবিধানে আছে, হঠাৎ করে আমরা রুল পাস করলাম, আইনি হয় না, এবারে মাত্র আইন বাস্তবায়ন হলো, কিন্তু আইনি কোনো গাইডেন্স নাই, বিধিতে কোনো গাইডেন্স নাই। তো বিসিএস এর আমি ইন্টারভিউ করেছি প্রাক্তন এখন রিটায়ার্ড সচিবকে, বলে আমরা করবোটা কি, আমাদের সরকার তো গাইডেন্স দেয় না, আমরা আবার বেশি করে সরকার আমাদেরকে করে। আবার বলছে যে সরকার আবার বলে না, বিপিএসসি সরকারি কর্ম কমিশন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে হস্তক্ষেপ করা যাবে না, কিন্তু হস্তক্ষেপ হয় বিভিন্ন ভাবে। তারপরে আপনার জনসংখ্যায় স্বল্প বা আমি যাদের আদিবাসী বলছি তাদের জন্য কিন্তু তাদের প্রেক্ষিতের মূল্যায়ন হয় না, আদিবাসী নারীগণের প্রান্তিক অবস্থানেরও মূল্যায়ন হয় না, আদিবাসী প্রতিবন্ধীগণের প্রান্তিক অবস্থান মূল্যায়ন হয় না, আর মূল স্রোতধারার ও আদিবাসী নেতৃবৃন্দের রাজনৈতিক সমর্থনের অভাব। এখানে আমি কিন্তু কাউকে রেখে রেখে বলছি না, আমাদের জাতীয় পর্যায় থেকে আমাদের অঞ্চল পর্যায়ে পর্যন্ত আমার মনে হয় এখানে কিন্তু মনোনিবেশ যথেষ্ট হয় না বলে, সে ভাগ যদি আমারও নিতে হয় আমি নেব। তারপরে আমি একটু করে বলছি যে এটা পশ্চিমবঙ্গতে একটা রস্টার সিস্টেম আছে, যে রস্টার সিস্টেমটা আপনারা দেখে নিতে পারেন। আমি তাড়াহুড়োতে আইনটি আনতে পারি নাই, আইনটি আমার লেখাতে আছে, আপনারা সফট কপি ইমেলে বা আমি মেমোরিস্টিকে আপনাদেরকে দিয়ে দেব। পশ্চিমবঙ্গের আইনটা পড়বেন, তারা কেমন করে দিচ্ছে আমি একটু করে উদাহরণ দিচ্ছি, আমি প্রায় শেষ। 1 নম্বর আসন সংরক্ষিত তফসিলি জাতির জন্য শিডিউল কাস্ট, 2 আর 3 নম্বর আনরিজার্ভ জেনারেল, 4 নম্বর শিডিউল ট্রাইব তফসিলি জনজাতি, 5 থেকে 6 আনরিজার্ভ, এমন করে 100টা আসন পর্যন্ত তারা সিরিয়াল করে দিয়েছে। তার মানে সেখানে আপনার 4টি আসন পশ্চিমবঙ্গে তফসিলি জাতির জন্য, 22টি আসন তফসিলি জাতি শিডিউল কাস্ট, আর ট্রাইব হচ্ছে শিডিউল ট্রাইব 4টা, শিডিউল কাস্ট 22টা, জেনারেল 74টা। এটা কিন্তু পশ্চিমবঙ্গ। এটার সাথে যদি আপনি পাঞ্জাব, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ তুলনা করেন, হিমাচল প্রদেশ, সেখানে দেখবেন যে 4-এর চাইতে অনেক বেশি এসসি আর এসটি মিলে। এখানে এসসি এসটি মিলে পশ্চিমবঙ্গে 26টা, 4 ভাগের 1 ভাগ কিন্তু নন জেনারেল। তো পশ্চিমবঙ্গের তুলনায় হয়তো আমাদের বাংলাদেশে অনেক বেশি পার্সেন্টেজ আমরা আদিবাসী আছি বলে আমি মনে করি, হয়তো তফসিলি জাতীয় আছে। তো এটাই হচ্ছে আমার মূল বক্তব্য
এখানে স্যার বলবেন, হয়তো বাকি নিরুপমাসী এবং বন্ধুরা বলবেন। আমার কথা হচ্ছে যে আমাদের সংবিধানে যে বিধান আছে, বিশেষ করে 29(3), যেটা কিন্তু আইনে লেখা আছে, অনগ্রসর অংশ শব্দটা ব্যবহার না করলেও বলা আছে আইনটিতে, লেটেস্ট আইনে, যে 29(3) অনুচ্ছেদের অধীনে বিশেষ ব্যবস্থা নিতে পারবে। এবং আমারও স্পষ্ট মনে আছে, আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে ক্ষুদ্র নিগোষ্ঠীতে উনি তখন চিন্তিত না, অর্থাৎ এটা থাকবে। আমরা টেলিভিশনে অনেকবার দেখছি, আমরা এখন আস্থা ছাড়িনি। আমরা তার কাছে, তার সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই, দাবি জানাতে চাই, আমাদের সে আগে যেটা বহাল ছিল সেটাকে আবার পুনর্বহাল করা হোক, এবং আমরা সেটাকে আরো কার্যকরভাবে কিভাবে বাস্তবায়িত সেটা করা হোক। এবং তা না হলে কিন্তু আমাদের যে এখন বোধহয় 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আজকে 2 বছর হচ্ছে, আমাদের যে SDG, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসগুলো, যে আমরা এখানে কিন্তু আমরা সফল হব না। একজন পেছনে থাকলে সারা দেশ পেছনে থাকলে এটা MDGর মতো নয়। সুতরাং পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সকল যে আদিবাসী আছে, তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার অধীনে ছিলেন, সে ফেরত আনার জন্য আবেদন জানাচ্ছে। এবং এখানে আপনারা সম্মানিত সাংবাদিক বৃন্দের আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন আমরা অবশ্যই কামনা করব। সকলকে ধন্যবাদ, নমস্কার, আদাব। ওই বিশেষ ব্যবস্থা তো তাহলে তো আমরা একদিন সরকে চলে গেলাম। কোন একটা ব্যক্তি নির্ভর যদি সেটা হয়, আমার ওই অমুক জনগোষ্ঠীকে বেশি ভালো লাগে, ওকে বেশি দিয়ে ওটিকে কমাই দেবো। এই বছর আমি আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করি নাই, ভালো মনে আছে, এই বছর বেশি আদিবাসী কোটা দিয়ে দিলাম, আরেক বছর কম দিয়ে দিলাম। এটা তো ব্যক্তি নির্ভর হতে পারে, এটা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। এবং এটা তথ্য অধিকার আইন অনুসারে যে কোনো দেশের নাগরিকের জানার অধিকার আছে আমার জন্য কি রেখেছে না। আমার জানতে হবে যে আমি কি পরীক্ষা দিলে পাশ করব না পাশ করার সম্ভাবনা আছে। সেজন্য ভারতে, আমি ভারতের কথা হচ্ছে, কিন্তু ভারতের নেপালে বেশি আছে বলে আমি গবেষণা করে পেয়েছি, সেখানে যে পরীক্ষা শিথিল করা হবে সেটাও অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে জানিয়ে দিতে হবে যে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 5% আছে, এবং আপনার পরীক্ষার সময় ক্ষুদ্র নিগোষ্ঠী বা তফসিলি জাতি রিল্যাক্সেশন আসবে খাতাতে। ওইটাও কিন্তু এমনকি প্রত্যেকটা রাজ্যে শেডিউল কাস্ট, শেডিউল ট্রাইব অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন যেগুলো আছে, এই যে আপনার ট্রেড ইউনিয়নের মতো, সেগুলোর একটা লিস্ট প্রদেশের কাছে রয়ে গেছে। এবং প্রাদেশিক সরকার পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, পাঞ্জাব, তারা সেই যখন অ্যাডভার্টাইজমেন্টটা আসে, সেই আদিবাসী সংগঠনগুলোকে, সেই তফসিলি জাতি, সেই রিউকার সংগঠনগুলোকে জানিয়ে দেয়। তো কাজে আমরা যেটাই হবে, আমরা চাচ্ছি যে আইনিভাবে হবে, সেটা সকলের কাছে উন্মুক্ত খোলা। আপনি বুঝেন কোটা সিস্টেমটা অমুক, পরীক্ষা এরকম হবে, এত % হবে, এটা দেওয়া একদম পরিষ্কার, এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। সুতরাং এটা হলে এখানে পক্ষপাতিত্ব হবে না, করাপশন কম হবে অন্তত, এবং আমরা জানবো যে কে কার যেটা যোগ্যতা সে অনুসারে হবে। কিন্তু এটা স্বচ্ছ হতে হবে, আইন দ্বারা হতে হবে, পরিষ্কারভাবে এটা ব্যাখ্যাত হতে হবে। ডাক্তারি বিষয়ে কোটা সংরক্ষণ, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? কারণ এটা হচ্ছে এমন একটি বিষয়, মানুষের জীবন মরণ নিয়ে সমস্যা। এখন কোটার বদলতে যদি একজন অযোগ্য ব্যক্তি সুযোগ পেয়ে যায়, রোগী সাধারণের ভালো পরিবর্তে কোনো ক্ষতি করছে কিনা, আমি অন্য সেন্সে বলি না, এটা ভালো মানে ইয়েতে বলছি। আমি ঠিক জানি না কোন বিশেষ পরিপ্রেক্ষিতে এই বিষয়ে বলছেন, তবে একটা হচ্ছে যে স্বাস্থ্য সেবা এই সেক্টরে কোনো একটা অভিজ্ঞতার কারণে যেন আমাদের অন্য সব সেক্টরে এই কোটা পদ্ধতিটা বিরূপ না হয়। তো তবে আমি ঠিক জানি না, তবে ডাক্তার হলে তো MBBS না হলে তো ডাক্তার হবে না। এখন আমাদের পার্বত্য অঞ্চলের প্রেক্ষিতটা যেটা হয়, আপনারা সকালে জানেন, সাংবাদিকরা আমার থেকে বেশি বোঝা যান, প্রত্যন্ত এলাকাতে গেলে দেখবেন যে সরকার ডাক্তারবাবু, ডাক্তার সাহেব নামে করছে, ওইটা কম্পাউন্ডার, ওনারা প্যারামেডিক্যাল ডিগ্রি। এই জন্য মাঝে মধ্যে বোধহয় শুনতে লাগলাম মহোদয় বলেন এখানে একটা প্যারামেডিক্যাল ট্রেনিং কলেজ কেন করি না। কারণ আপনি MBBS পাস করলে দূরে থাকুক বাঙালি, চট্টগ্রামের বা রাজশাহী, আমার চাকমা মারমা ভাই এরাও যাবে না। দিয়ে দেখেন ঠেকাতে পোস্টিং দিয়ে দেখেন, হরিণাতে পোস্টিং দিয়ে দেখেন, সাজেকে পোস্টিং দিয়ে দেখেন, পালায় চলে আসবে। কাজে সেখানটায় বরঞ্চ MBBS না পাইয়ে যদি আমি কি বলে প্যারামেডিকও পাই, তবুও আমার সাধারণ মানুষের জন্য
ভালো যে একটা কিছু ভাবতে। সেই ক্ষেত্রে আমি রুবেল সাহেবকে বলবো যে মাঝে মধ্যে একটু যদি কোয়ালিটিতেও হয় তো কিছু যদি জনগণ পায়। কারণ আমার রাঙামাটি চাকমা মারমারাই যেতে চাই না, এখন রাজশাহীর কোন ডাক্তার যাবে? উনি প্র্যাকটিস করতে চিটাগাঙে বসে লক্ষ লক্ষ টাকা কেনা হবে। এক বলেন তো, আমাদের রাঙামাটি সদর হাসপাতালে যারা পোস্টেড আছে সপ্তাহে একদিন দুদিন ছাড়া কি বড় ডাক্তাররা আছেন? আপনারা ঠিক জানেন, সাংবাদিক ভাইরা আপনারা সব জানেন, আপনারা লিখুন না লিখুন। কাজে মানে বাস্তবতাটা হচ্ছে যে যেখানে একটু শিথিলতা প্রয়োজন জনগণরা একটু সেবাটা পায়, সেখানে যদি একটু যদি কমও হয়, বেস্ট ডাক্তার বিসিএস কি বলে আপনার এমআরসিপি এফসিবিএস না হোক, সাদা শীতে এমবিবিএসও পাইছে, বা যদি অন্তত প্যারামেডিক্যাল ট্রেনিংটা পাস করেছে যে অন্তত ম্যালেরিয়া ট্যাবলেট দিতে হবে, ডায়রিয়া ট্যাবলেট দিতে হবে, কিন্তু সে সিজারিয়ান অপারেশন করতে হবে। সেই সেন্সে বলছি, আমি জানি না ভাই, আমার মনে হয় না আপনার সাথে আমার কোনো দ্বিমত আছে দুজনের দৃষ্টিভঙ্গিতে যে আমরা সঠিক মানুষ সঠিক জায়গায় যাক, জনগণ এবং স্বাস্থ্য সেবাটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে যেন একটু শিথিলতা বেশি না হয়, তো নো কম্প্রোমাইজ ফর পলিটিক্স। তো আপনারা যে ফুলফুল নিগোষ্ঠীর কথার ব্যাপারে যে কথাগুলো বলতেছেন, যেহেতু পার্বত্য জেলার নাগরিক কমিটি, আমরা মনে করি আপনারা আমাদের কমিটির একজন সদস্য, আমরা পাহাড়ি বাঙালি সবাই একজন সদস্য। আপনারা কি, আমরা এই সয়েলতে যারা বসবাস করতেছি বাঙালি, তারাও তো পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী, তাদের বেলায় আপনারা কি আপনাদের কোটার সাথে একটা কোটা রাখার কোনো এরকম দাবি দেওয়া করতেছেন কিনা? ধন্যবাদ। পাহাড়ি বাঙালি বিষয়ে আসি তো শিক্ষার ব্যাপারে আমি এই সুযোগটা পেয়ে প্রাথমিক শিক্ষার বিষয়টা আমি তুলে ধরতে চাচ্ছি যে স্বতন্ত্র হচ্ছে থাকা, এবং আমাদের সুপ্রিয় বাবু আছেন নাকি আজকে একটু আগে দেখেছিলাম ছিলেন, এবং কিছুদিন আগে গবেষণা করেছিলেন মাঠ পর্যায়ে। তো এখানে ইউএনডিপি আর জেলা পরিষদ মিলে যে প্রাথমিক স্কুলগুলো তারা চালাতেন সেগুলো সরকারিকরণের জন্য তারা পাঠিয়েছে, কিন্তু ইউএনডিপি আর জেলা পরিষদ বেমালও ভুলে গেছেন যে পার্বত্য চট্টগ্রামে আরো প্রাথমিক বিদ্যালয় স্কুল আছে যেগুলো কমিউনিটিরা রান করে বা এনজিও রান করে চালায়। এরকম আমি একটা এনজিওর সঙ্গে জড়িত, টঙ্গিয়া, এরকম মাসিও আছেন, আমাদের সকলে জড়িত ছিলেন বা আছেন কোনো কোনো উপায়ে। এখানে 40-এর মতো স্কুল এখন ফান্ডিং না থাকার কারণে বন্ধ। আমি ফরওয়ার্ড ইউনিয়ন একদম বর্তমান ইউনিয়নের কাছাকাছি গেছি, বছর দেড়েক আগে। আমাকে ধরে আমার নৌকা থামিয়ে বললো আমাদের স্কুলের অবস্থা কি। আমি বলছি সরি, আমাদের তো ফান্ডিং নাই। তাহলে সরকার তো ওই যে জেলা পরিষদ আর ইউনিয়ন স্কুলগুলো যেগুলো ওই নেটের মধ্যে প্রক্রিয়াতে ঢুকেছে, কয়েকটা হয়ে গেছে সরকারি, কয়েকটা আগামী 2 বছরে হবে, আর কয়েকটা আগামী 5 বছরে হবে না। দূরে থাকুক, এই গঙ্গা মাত্র কেবল চালায় 40টা স্কুল চালাতো, আরো কয়েকটা এনজিও আছে। কিছুদিন আগে আসিফ সালেম মহোদয় এসেছিলেন, আমি তার কাছে তুলে ধরেছি সরকার যদি পলিসি না বদলায় এই স্কুলগুলো স্কুল হবে না। এই টিচাররা এখন তাদের এলাকা ছেড়ে টাউনের দিকে চলে এসছে, ওই ছেলে মেয়েরা এখন স্কুল। এখন সেখানে ওই ডাক্তারের মতো দূরে থাক এসএসসি ক্লাস 8 এর টিচার তো পাচ্ছি না, বুঝছেন? এই যে আপনি ফরওয়ার্ডের দিকে যান, একটু উপরে যান, এখান থেকে শুরু করে ঠেকার দিকে যান, হরিণের উপরে যান, এইসব এলাকাতে আপনি বান্দরবানে আছে, খাগড়াছড়িতে আছে, দীঘিনালা, দক্ষিণছড়ি, এইসব এলাকাতে এগুলোর কোনো উত্তর পাই না। কিন্তু ঠিক আমি সেকেন্ডারি শিক্ষাও, হায়ার সেকেন্ডারি শিক্ষাও, আমার মতে এটা যে কত কন্ট্রোভার্সিয়াল হয়েছিল আমাদের যে কি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাঙামাটি, আমার মতামত ছিল আমাদের এখানকার দলের প্রতি এবং অন্যান্যদের প্রতি শর্তযুক্ত হ্যাঁ বলেন আর শর্তযুক্ত না বলেন। শর্তহীন হ্যাঁ হতে পারে না, শর্তহীন না হতে পারে না। আপনাদের সম্মুখে আমি কথাটা বলেছি। আমরা আরেকটা সাজাই, রাঙামাটিতে সাজে, এখানে আঞ্চলিক পরিষদ পদাধিকার বলে শিক্ষা সচিব, পদাধিকার বলে ঢাকা সিন্ডিকেটের নাকি সেনেটের সদস্য না, তো এই করেন আঞ্চলিক পরিষদ সদস্য দেবে, জেলা পরিষদ এত দেবে। এটা আমরা এখানকার ধাঁচে আমরা এই ইউনিভার্সিটিটা চালাই, সেম উইথ মেডিকেল। আর ওই ইয়েটার ব্যাপার, ওটার ব্যাপারে আসলে জেলা পরিষদের চাকরি আর জেলা পরিষদের সদস্যদের বিন্যাস, সেটা একটা জিনিস। চাকরি
জাতিগত বা সম্প্রদায়গতভাবে কিভাবে বিভাজন হবে সেটা কিন্তু আমার মতে আলাদা জিনিস। এখন যে পরিষদ সমূহ আছে তারা করেছেন, সেটা নীতির মতো হয়ে গেছে, কিন্তু সেটা যে যথাযথ আমরা বলতে পারি। এটা যথাযথভাবে যখন নির্বাচিত পরিষদ আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে, তখন আমরা বলতে পারবো যে তারা যেভাবে বিভাজনের সিদ্ধান্তটা নেবেন সেটা তাহলে যথাযথ। এই যে আমাদের সূত্র বললেন রাষ্ট্র আর সরকার গুলানো ঠিক না, তো সেটা শুধু রুলিং পার্টির অনুসারে করবে, সেটা ভালো হতে পারে, নাও হতে পারে। কাজে সেটা আমাদের মাথায় রাখা। আর আরেকটা জিনিস, আর বাঙালিদের মধ্যেও একটা জিনিস, কিন্তু বাঙালিদের একটা অংশ শুধু কিন্তু সর্বোচ্চ মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত রেশন পায়। পাহাড়িদের দুইটা গ্রুপ পায়। এই যে কিছুদিন আগে গত বছর টাস্ক ফোর্সকে নাগরিক কমিটির নেতৃত্বে আমরা স্মারকলিপি প্রদান করেছি চেয়ারম্যান মহোদয়কে। আভ্যন্তরীণ প্রস্তুতের অবস্থা কি হলো? ৮৩,০০০ পরিবার আভ্যন্তরীণগ্রস্ত আছে ৩ জেলাতে। আমার চাকমা সার্কেলে ৪৩,০০০ পরিবার আভ্যন্তরীণ পাহাড়ি গ্রস্ত। একটা দানা চাকরি পায় রেজিস্টার, এক ফোঁটা পানি পাই না, একটা দানা চাকরি পাই, একটা চাকরি পাই না। টাস্ক ফোর্সের বাজেট সেদিন আমি পরিকল্পনা মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের সামনে কথাটা বলেছি। উনি আসতেছে, বলে আমি বলতেছি দেখেন পার্বত্য মন্ত্রণালয়ের বাজেট, টাস্ক ফোর্সের বাজেট হলো ১৫ লাখ। উনি হলেন প্রতিমন্ত্রী, একটা প্রতিমন্ত্রী চালাতে তো অনেক বেশি ১৫ লাখ টাকা টাকা লাগে। উনি বললেন মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়, এটা তো সঠিক না পার্বত্য মন্ত্রণালয়ের বিভাজন। তো যাই হোক, এটা এমনি আনছি আর কি, কিন্তু আবার ফেরত চাই। সেটা জেলা পরিষদের বিন্যাস সদস্যদের একটা জিনিস, চাকরির কোটা আলাদা জিনিস। এটা জাতীয় কোটা পলিসির সাথে সংহতি রেখে পার্বত্য কোটা পলিসি হওয়া উচিত, জেলা কোটা পলিসি হওয়া উচিত। এবং এখানে ফর এক্সাম্পল কাপ্তার বাঁধের উদ্বাস্তু, ওই তাদের আমার মতে তো তাদের কথাও লেখা থাকা উচিত। কাপ্তার বাঁধের উদ্বাস্তু যে বাঙালিরা 1818 থেকে আমার পূর্বপুরুষ ধরমবক্স খাঁ আমলের এবং অন্যান্যদের আমলে হাল চাষ করার জন্য রাঙ্গামাটির বিলে চলে এসেছে, যাদের আত্মীয়রা এখনো রাজানগর আমাদের জমিদারের জায়গার আশেপাশে এখনো রয়েছে। আমাদের কিছু দিঘি আছে, আমাদের কিছু ধান জমি আছে, তাদের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই, এখনো আমরা খুব আত্মীয়ের মতো করে চলি। মুসলমান আছে, আমি মসজিদের জায়গা দিয়েছি, হিন্দুদের সময় কালিদানে দিয়েছে। তো এই জনগোষ্ঠীদের কিন্তু আনা উচিত। পাহাড়িদের যেমন বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, বাঙালিদেরও তো আছে যারা তাহলে কাপ্তাবাদের উদ্বাস্তুরা কেন, তারাও কেন রেশন পাবে না পার্বত্য মন্ত্রণালয় থেকে? আর যে বাঙালিদের পূর্বপুরুষরা 1818 থেকে জঙ্গলের মধ্যে এসেছিল ম্যালেরিয়া, তখন পাহাড়িদের জুম চাষ করতাম, তাদেরকে কিছু দেওয়া উচিত না? আমি তো মনে করি দেওয়া উচিত। তবে একটা জিনিস আমার মনে হয় মৌলিক জিনিস মনে রাখা উচিত, পার্বত্য চট্টগ্রামের বাইরে কিন্তু 16 কোটি বাঙালি আছে। বাঙালি জাতিসত্তার সত্তাটা হুমকিতে না, কিন্তু এই 11টা যে জাতিসত্তা পার্বত্য চুক্তি এবং যে আঞ্চলিক জেলা পরিষদ আইনে এসছে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী আইনের 50-এর মধ্যে আমরা এই 11 জন আছি, 11টি জাতির সংখ্যা। তাদের তো একটা জাতি, তাদের একটা অস্তিত্বের ব্যাপার, সত্তার ব্যাপার, তারা তো এর বাইরে নাই। তারা বাঙালি জাতি তো ভগবান দিলে খোদাই দিলে 16 কোটি আছে এখানে। আমাদের পৃথিবীর বুকে এখন মধ্যমের আছে, বাঙালি জাতিসত্তা তো উড়ে যাবে না, কিন্তু বাকি জাতিসত্তারা এখন দেখেন, আমাদের চাকমারাও তো এখন ঠিক মতো চাকমা কথা বলতে চান না, আমারাও বাংলা শুনে। মুসলমানরা ঠিক আছে ঈদ করতেছে, হিন্দুরা প্রসাদ দিচ্ছে পুজোর সময়, আমাদের আদিবাসীরা এখন মাঝে মধ্যে নিজের হীনমন্যতে ভুগে আমাদের মৃত্যুর সময়ও বিরিয়ানি দিতে শুরু করছে, নুডলস আর মিষ্টি দিতে শুরু করছে, কিন্তু বাঙালি জাতিতে চলে যাচ্ছে না বাংলা একাডেমি। সেজন্য আমি এগিয়ে বলছিলাম মাসি প্রফেসর জানান স্যার, আমি বলছি আপনার বাংলা একাডেমির চাইতে একটা খুনি একাডেমি, আমরা একাডেমি থাকা বেশি প্রয়োজন। কেন আপনার এই বাঙালি জাতি উড়ে যাবে না? বঙ্গবন্ধুর এই জাতি নোবেল প্রাইজ পেয়েছে 2 জন এই ভাষাভাষী জাতি, যে দেশের হওয়ার হোক, বাঙালি জাতি উড়ে যাবে না। কিন্তু চাকমা, মারমা, ত্রিপুরা, আমরা যদি ঠিক মতো এই ব্যবস্থাটা যদি রাষ্ট্র না করে 29 থেকে যেটা লেখা আছে, 28 যেটা লেখা আছে, 10, 14, তাহলে আমরা তো জাতি হিসেবে থাকবো না। এটার জন্যই আমার মনে হয় জেলা পরিষদের বিষয়টাও আপনার
বুঝে নিতে হবে সেই আঙ্গিকে যে এখানে একটা বিশেষ থাকবে কোটা, যতক্ষণ পর্যন্ত হয়তো 20 বছর পরে লাগবে না, এমন হতে পারে লাগবে না, কিন্তু হয়তো কারোর জন্য লাগবে, কারোর জন্য লাগবে না। কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হয় জেলা পরিষদের কোটাটাও জাতীয় কোটার সাথে সেই চিত্রকে মাথায় রেখে সাংবিধানিক বিধানাবলীর সাথে এটা বুঝে নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত মত। কিন্তু কাউকে খাটো করে বা কাউকে ডিপ্রাইভ করে এটা সিস্টেম করে এটা আমি কিন্তু মনে করি না। এবং প্রয়োজনে আমার মনে হয় যে আত্মসামাজিক অবস্থান নিয়ে করা যায়। ইন্ডিয়াতে আছে একজন মন্ত্রী হলে বলে মন্ত্রীর 3 বছর পর্যন্ত ছেলে ট্রাইবাল কোটাতে চাকরি পাবে না, করতে হবে না। তো মন্ত্রী হয়েছে হোক, আমাকে বাদ দিক সার্কেল চিফ, আমার ছেলে পাবে না, মেডিকেল কলেজে টিকলেও পাবে না। হ্যাঁ, এরকম কিছু মানুষকে দিয়ে দেন, বাদ দিয়ে দেন, আর্থসামাজিক অবস্থা। কিন্তু বাকিরা তো আমি চাকমা কয়েকজন বেশি পিএইচডি হয়ে গেছিলেন, থেগার চাকমা কি আমার সাথে সমান করি না, তাহলে কি চাকমা জাতিতে বাদ যাবে? আবার সেজন্য আমরা সেন্সাসে বলছি সঠিক ডিসঅ্যাগ্রিগেটেড ডাটা দেন, একদম কলম কাগজ দিয়ে জানি যেন থেগার চাকমা কয়জন এসএসসি পাস, কয়জনের মোবাইল ফোন আছে, রাঙ্গামাটির চাকমা, মুরো, খুমি, খিয়াং, পঞ্চমিয়া, একদম কার কার কি আর্থসামাজিক অবস্থা পুরো সেন্সাসে দেন না, লুকাবার কি আছে? তখন যদি ডাটা দেখেন ঠিক আছে, তখন যদি ক্যাবিনেট সচিব মহোদয় আপনি দেখাইতে পারেন এত পার্সেন্ট হয়ে গেছে আর অন্য কিছু নেই, ঠিক আছে, ভালো, জিন্দাবাদ, আপনার কথা মানলাম। কিন্তু আপনি ডাটা দিয়ে দেখান, এটা স্যার বললেন। এই ডাটার জন্যই তো আমরা চাচ্ছি যে ঢুকানোর জন্য না, সবাই জানার জন্য। আপনি সেন্সাসটা করেন না, সকল জাতিগোষ্ঠীর কি অবস্থা জানি, যদি বেশি মেয়েদের বাদ দেন থাকে কোনো অসুবিধা নেই, ভাবতেন। কিন্তু এই প্রমাণটা তো লাগবে তার কতখানি আছে, এটা আগে সমীক্ষা করেন, নির্ভরযোগ্য সমীক্ষা করেন। এটাও আমরা কিন্তু দাবি জানাচ্ছি, পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে আমরা বলেছি, জাতিসংঘের সাথে কথা বলেছি, এটা প্লিজ এবার আমাদের সেন্সাসে এটা যেন যথাযথভাবে আনে।